এক্ষেত্রে যেটা বলছিলাম যে আসিম মুনির একটা ভয়ানক চাল তিনি চেলেছিলেন এবং তারপর তিনি দেখলেন যখন দ্বিতীয়বারের জন্য ট্রাম্প ক্ষমতায় এলেন তাকে লবিংয়ের মাধ্যম দিয়ে একেবারে রাজি করাতে হবে এবং এই লবিং তিনি অগস্ট মাসে শুরু করলেন, এপ্রিল মাসে শুরু করলেন এবং এরপর 8ই অগস্ট শুরু করলেন এবং তারপর ট্যারিফ বেড়ে গেল ভারতের। এবং এই ক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে 24শে এপ্রিল দ্বিতীয় চুক্তি করে পাক সরকার এবং এই লবিংয়ে জ্যাভলিন কোম্পানির সঙ্গে দ্বিতীয় চুক্তি করে এবং জ্যাভলিনের প্রতিষ্ঠাতা ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জর্জ সোরিয়ালের সঙ্গে তিনি দেখা করেন। এরপর 18ই জুন তিনি যান মধ্যাহ্নভোজ সারেন এবং তারপর থেকে সমস্ত রায় বা সমস্ত কিছু ভারতের বিরুদ্ধে যেতে শুরু করে। আমি যদি একটু মনে করিয়ে দিই সেক্ষেত্রে দ্বিতীয় দফায় 17-19 সাল সেই সময় ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন সেই সময় কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং তারপর যে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ জো বাইডেন তার সঙ্গেও কিন্তু পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক বা কোনোভাবে সম্পর্ক ভালো ছিল না এবং পশ্চিমা দেশ হিসেবে পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ছিল। ঠিক এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ফের ক্ষমতায় আসতে আসিম মুনির এবং শেহবাজ শরীফ বুঝতে পারেন যে এই অপারেশন সিঁদুর বা সমস্ত কিছুতে পাকিস্তান যদি লোভ দেখায় এবং বিরাট অঙ্কের লবিং করে সেক্ষেত্রে এই কিছুটা কাছে হলেও ঘেঁষতে পারবে এবং ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে একেবারে নোবেল প্রাইজের যে সময়টা ঠিক সেই সময় আমরা দেখেছি কিভাবে পাকিস্তান হঠাৎ করে এইটা মানতে শুরু করে দিল যে এই আমেরিকান প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধ থেমেছে এবং সেই জন্য রীতিমতো নোবেল প্রাইজ চেয়ে বসেছিল পাকিস্তান। এবং এই যে পাকিস্তানের এই যে রাজনীতি সেই রাজনীতিতে আমেরিকান প্রেসিডেন্টকে তোল্লাই দেওয়া এইটা কিন্তু একটা ভয়ানক চাল ছিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এবং সেক্ষেত্রে এটা লবিংয়েরই একটা অন্যতম পার্ট হিসাবে মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু এর পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখা গিয়েছিল যে সেই সময়কালে পাকিস্তানের এই যে গুরুত্বপূর্ণ সেনাপ্রধান আসিম মুনির এই মুহূর্তে যিনি সর্বসর্বা এবং সর্বশক্তিমান তার ঘাড়ে আরও বেশ কিছু দায়িত্ব চাপিয়ে দেয় এই ডোনাল্ড ট্রাম্প। কি সেগুলো? প্রাথমিকভাবে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের কর কমালেও পাকিস্তানের নিজেদের যে কৃষক সম্পদ সেই কৃষক সম্পদ পাকিস্তানের নিজেদের চাষ করা কৃষি সম্পদ পাকিস্তানে বিক্রি হয় না, বরং আমেরিকার থেকে চাষ করা কৃষিজ সম্পদ সেইগুলো বা কৃষিজ সমস্ত বস্তু সেইগুলো পাকিস্তানে বিক্রি হয় বা রীতিমতো পাকিস্তান রীতিমতো সেগুলো আমদানি করে এবং সেটা আমেরিকার থেকে এবং সেক্ষেত্রে কর পাকিস্তান কমিয়ে দিয়েছে। ফলে একদিক থেকে নিজেদের আর্থিক ক্ষতি, অন্যদিক থেকে সেই সমস্ত লাভ খেয়ে যাচ্ছে আমেরিকা। তার পাশাপাশি একটা বড় অঙ্কের এই যে লবিং সেই লবিং যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু কিছু আত্মীয় ক্রিপ্টোকারেন্সির ব্যবসা যেহেতু আমরা জানি রয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের এবং সেক্ষেত্রে এই লবিং ব্যবসায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মীয়রাও রয়েছে এবং সেক্ষেত্রে এই আত্মীয়র মাধ্যম দিয়ে লবিংয়ে একটা বড় অঙ্কের টাকা যেমন ডোনাল্ড ট্রাম্পও পেয়েছে ঠিক সেই রকমভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি ইটসেলফ এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই আসিম মুনিরকে বা সর্বসর্বা একেবারে সেনাপ্রধান তাকে দায়িত্ব দিয়েছে পাকিস্তানে এই ক্রিপ্টোকারেন্সি বা এই ক্রিপ্টো যে ব্যবসা সেই কারেন্সির ব্যবসা যেন আরও ফুলে ফেঁপে ওঠে এবং সেই দায়িত্ব তিনি পাকিস্তানকে চাপিয়ে দিয়েছেন। এবং ঠিক এই যে সমঝোতা সেই সমঝোতা কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের সঙ্গে শত্রুতায়। একদিক থেকে দক্ষিণ পশ্চিমে বালুচিস্তান প্রদেশের যে খনিজ সম্পদ সেই খনিজ সম্পদের লোভও কিন্তু এই মুহূর্তে পাকিস্তান দেখিয়ে দিয়েছে এবং পাকিস্তান এই খনিজ সম্পদের লোভ দেখানোতে যেটা পাকিস্তান বিপদে পড়তে পারে কারণ এই দক্ষিণ পশ্চিমের এই বালুচিস্তান প্রদেশে যে খনিজ সম্পদ উত্তোলন সেইখানে একটা বড় অঙ্কের ফান্ডিং চীন অটোমেটিক করে বসে আছে এবং সেই ফান্ডিং থেকে চীনের যে ফান্ডিংয়ের মাধ্যম দিয়ে তোলা খনিজ সম্পদ যদি আমেরিকায় বিক্রি হয় সেক্ষেত্রে চীন কোনোভাবে সেরিতে চাইবে না। অন্যদিক থেকে পাকিস্তান একেবারে ঋণগ্রস্ত এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান চীনের কাছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চীন কিন্তু কোনোভাবে চাইবে না আমেরিকার একটা ইনভলভমেন্ট এখানে কাজ করুক। ফলে এই যে জিওপলিটিক্যালি পাকিস্তান কিন্তু ফেসে যাওয়ার একটা ভয়ানক চান্স রয়েছে এই জায়গা থেকে এবং একদিক থেকে ঘুষ, অন্যদিক থেকে ভারত বিরুদ্ধতা আমরা সবাই জানি। এই যে সমস্ত ক্ষেত্রে দিল্লি ব্লাস্ট থেকে শুরু করে পেহেলগাঁও হামলা সমস্ত হামলায় কিন্তু পাকিস্তানের যে ইনভলভমেন্ট বা আইএসআইয়ের যে ইনভলভমেন্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে এবং ঠিক এই জায়গায় পাকিস্তানকে হাত করতে যে এই ভয়ানক ঘুষ এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা মনে করছে নিজের খোঁড়া গর্তে পাকিস্তানকে কি নিজেকেই পড়তে হবে। তার কারণ একদিক থেকে বালুচিস্তান প্রদেশের এই লোভ, অন্যদিক থেকে নোবেল প্রাইজ তারা পায়নি। তার পাশাপাশি আমরা দেখেছি ইতিমধ্যে মাখো সম্পর্ক পাকিস্তান এবং আমেরিকার সেইটাও কিন্তু জিওপলিটিক্যালি ধ্বংস হয়ে যেতে কয়েকটা মাত্র চালের অপেক্ষা এবং সেই সমস্ত চাল ভারত, চীন এবং রাশিয়া যদি চালে সেক্ষেত্রে একদিকে ডলারের ব্যবসা ক্ষতি, অন্যদিকে এই সমস্ত ক্ষেত্রে বিমস্টেক বা যে কারেন্সি ডলার কারেন্সি সেইটার ক্ষতি যদি হয় সেক্ষেত্রে পাকিস্তান ক্ষতির মুখে পড়বে এবং তার পাশাপাশি পাকিস্তান
এবং আমেরিকা মিলে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে তারাও ক্ষতির মুখে পড়বে এবং ফলত পাকিস্তান নিজের খোঁড়া গর্তে একদিক থেকে দারিদ্রতা যাচ্ছে না, তাদের একটা ভয়ানক আর্থিক সমস্যা, তার পাশাপাশি একেবারে গাটের কড়ি খরচ করে দেশকে বিক্রি করে দিয়ে, দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে পাকিস্তানকে আমেরিকার পিছনে টাকা ঢালা, তাতে কিন্তু আলটিমেটলি পাকিস্তানই বিপদে পড়বে।